স্বামী ৩ বছর পর আইএএস অফিসার হিসেবে ফিরে এলো, কিন্তু যা দেখল তাতে তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল। তার প্রিয়তমা স্ত্রী রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভিক্ষুকের মতো হাত পাচ্ছে। তারপর যা ঘটল তা শুধু একটা পরিবারের কাহিনী নয়, বরং সমাজের অন্ধকার দিক, লোভের বিষ এবং অটুট বিশ্বাসের জয়গান, যা পড়ে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে এবং চোখে জল আসবে। এই গল্প শুধু দুঃখের নয়, বরং প্রতিশোধ, পুনর্জীবন এবং ন্যায়ের এক অসাধারণ যাত্রা, যা আমাদের স্মরণ করাবে যে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজেরই সাথে, এবং সত্যিকারের বিজয় আসে যখন আমরা অপরকে ক্ষমা করে এগিয়ে যাই। ৩ বছর পর যখন সেই রেলগাড়িটি কলকাতার ভিড়ে ঠাসা রেলওয়ের প্ল্যাটফর্ম নম্বর ৫-এ থামল, তখন যাত্রীদের দৃষ্টি স্বাভাবিকভাবেই সেই তরুণের দিকে আকৃষ্ট হল, যে নীলাভ রঙের সরল কিন্তু অত্যন্ত সাজানো গোছানো শার্ট, কালো প্যান্ট, কাঁধে সরকারি প্রতীকযুক্ত ব্যাগ এবং চোখে এক অসাধারণ গভীর দীপ্তি নিয়ে কামরা থেকে নেমে এলো। তার নাম ছিল অমিত সিং। বয়স আনুমানিক ৩০ বছর। হাঁটায় ছিল আত্মপ্রত্যয়, মুখমণ্ডলে ছিল নিরহংকার সরলতা এবং চোখে ছিল সেই অবসাদ যা শুধুমাত্র সেই ব্যক্তিই অনুভব করতে পারে যে জীবনের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ পর্যন্ত নিজের পরিশ্রম এবং ঘামের বিনিময়ে উঠে এসেছে। স্টেশনটি ছিল একই রকম এবং সেখানে ছিল পোর্টারদের চিৎকার, চা বিক্রেতাদের হাঁক, ঘোষণার প্রতিধ্বনি। কিন্তু অমিতের কাছে এই প্ল্যাটফর্মটি কেবল একটা স্টেশন নয়, বরং এটি ছিল তার জীবনের সেই বাঁক যেখান থেকে ৩ বছর আগে সে বিপর্যস্ত হয়ে চলে গিয়েছিল এবং আজ একজন কর্মকর্তা হয়ে প্রত্যাবর্তন করেছে। সে বিদেশ থেকে ফেরেনি, বরং ব্যবস্থার সাথে সংঘর্ষ করে ফিরেছে। সে সেই দিনটিকে ভুলতে পারেনি যখন প্ল্যাটফর্মে তার স্ত্রী প্রিয়া অশ্রুসজল চোখে তার হাত আঁকড়ে ধরে বলেছিল, যেও না অমিত, এই পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর, এবং সে অসহায়তায় হাত ছাড়িয়ে বলেছিল, যদি আমি না যাই তাহলে আমরা বেঁচে থেকেও মৃত্যুর সমান হয়ে যাব। আজ সেই প্ল্যাটফর্মটি ছিল অভিন্ন, কিন্তু অবস্থা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছিল। অমিত এখন রাজ্য প্রশাসনিক পরিষেবার একজন কর্মকর্তা হয়ে উঠেছে। ৩ বছরের অক্লান্ত পরিশ্রম, রাত্রি জাগরণ করে অধ্যয়ন, ব্যর্থতার আশঙ্কা, অনাহার, অবজ্ঞা এবং উপহাসের পর সে সেই উচ্চতা অর্জন করেছে যা তার কাছে কোনোকালে একটা স্বপ্ন মাত্র ছিল। রেলগাড়ি থেকে নেমেই সে তার মোবাইল ফোন বের করল। সংযোগ এলো, কিন্তু প্রিয়ার নম্বরটি আজও অপরিবর্তিত ছিল। সেই সংরক্ষিত ছিল সেই নাম, কিন্তু ৩ বছর যাবৎ সেই নম্বরে কেবল নিস্তব্ধতা বিরাজ করছে। না কোনো কল গ্রহণ হয়েছে, না কোনো বার্তার প্রত্যুত্তর এসেছে। শুরুর দিকে সে উদ্বিগ্ন হয়ে উঠেছিল, পরবর্তীতে অবস্থান তাকে পাথরের মতো কঠিন করে তুলেছে। সে গ্রহণ করেছে যে সম্ভবত প্রিয়া তার প্রতি ক্রুদ্ধ, অথবা তাকে বিস্মৃত করেছে। কিন্তু অন্তরের কোনো অংশে একটা আতঙ্ক সর্বদা উপস্থিত থাকত, যে কোনো জায়গায় খুবই নেতিবাচক কিছু তো ঘটেনি। অমিত প্ল্যাটফর্মে অগ্রসর হল। তাকে তার পরবর্তী রেলগাড়ির জন্য অপেক্ষা করতে হবে। আনুমানিক ৪০ মিনিটের বিরতি। সে চিন্তা করল চা পান করেনি, অনাহারও অনুভূত হচ্ছে। তখন তার দৃষ্টি প্ল্যাটফর্মের সেই অংশে পতিত হল যেখানে কয়েকজন নারী ছিন্ন শাড়িতে, কয়েকজন বৃদ্ধ কম্পিত হাতে পাত্র ধরে যাত্রীদের কাছে ভিক্ষা যাচাই করছে। অমিত দৃষ্টি সরিয়ে নিল। এটি তার অভ্যাসে পরিণত হয়েছে। সে অবগত যে প্রত্যেক নগরে এই দৃশ্যপট অতি সাধারণ। কিন্তু তখন তার দৃষ্টি একজন নারীর ওপর স্থির হল, যে মাথায় ছিন্ন চাদর রেখেছে। পোশাক ছিল অপরিষ্কার, মুখমণ্ডল ছিল ক্ষীণ, কিন্তু চোখগুলো অস্বাভাবিকভাবে পরিচিত মনে হচ্ছে। অমিতের পদক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে স্থির হয়ে গেল। অন্তর জোরালোভাবে স্পন্দিত হতে শুরু করল। সে নিজেকে সমঝোতা দিল, না, এমনটা সম্ভব নয়। কিন্তু দৃষ্টি মিথ্যা বলে না। সেই নারীটি প্ল্যাটফর্মে নত হয়ে নিম্নস্বরে বলছিল, সাহেব, কিছু মুদ্রা দান করুন। ২ দিন যাবৎ কিছুই গ্রহণ করেনি, এবং যেই অমিতের সম্মুখে এসে সে সেই কথাগুলো আবার বলল, তার স্বর অমিতের কর্ণে হাতুড়ির আঘাতের মতো প্রতিধ্বনিত হল। এই স্বর সে ৩ বছর পূর্বে প্রতি রাত্রি শুনেছে। এই স্বর তার স্ত্রী প্রিয়ার ছিল। অমিতের হাত থেকে ব্যাগটি পড়ে যাওয়া থেকে রক্ষা পেল। দৃষ্টি বিস্ফারিত হয়ে রইল, মস্তিষ্ক নির্বাক হয়ে গেল। সে কোনো কথা উচ্চারণ করতে পারল না। প্রিয়া মাথা উঁচু করে তাকাল। একটি ক্ষণের জন্য দুজনের দৃষ্টি মিলিত হল, এবং অবিলম্বে প্রিয়ার মুখমণ্ডল বিবর্ণ হয়ে উঠল। তার হাত থেকে পাত্রটি খসে পড়ল। মুদ্রাগুলো প্ল্যাটফর্মে ছড়িয়ে গেল, এবং সে সেখানেই উপবিষ্ট হয়ে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগল। যাত্রীরা ধারণা করল কোনো বিবাদ, কোনো বিনোদন। কিন্তু অমিত বুঝতে পেরেছে যে এটি তার জীবনের সর্বাধিক আঘাত। যে নারীকে সে তার স্বপ্নের রাজরানী হিসেবে বিবেচনা করত, যার জন্য সে কর্মকর্তা হয়েছে, আজ সেই নারী রেলওয়ে প্ল্যাটফর্মে ভিক্ষা যাচ্চানা করছে। অমিত হাঁটু ভেঙে তার সম্মুখে উপবিষ্ট হল। কম্পিত স্বরে বলল, প্রিয়া, এ কোন অবস্থায় তুমি নিজেকে নিয়ে এসেছ? প্রিয়া ক্রন্দনরত অবস্থায় বলল, তুমি তুমি ফিরে এসেছ। এবং অবিলম্বে যেন ৩ বছরের যন্ত্রণা
একটি মুহূর্তে বহির্গত হল। সে অমিতের পদযুগলে আলিঙ্গন করল। প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীরা বিস্মিত হয়ে গেল। অমিতকে তখনই অনুভূতি হল যে কাহিনীটি কেবল এখানে সমাপ্ত নয়, এটি কেবল দারিদ্র্যের কাহিনী নয়, এটি ছলনা, কুটিলতা, সমাজ এবং সম্পর্কের সেই অপবিত্রতার কাহিনী যা একজন শিক্ষিত সভ্য নারীকে ভিক্ষা যাচ্ছানায় বাধ্য করেছে। অমিত প্রিয়াকে স্থির করল, পানীয় দিল, তাকে নিকটবর্তী বেঞ্চে উপবিষ্ট করাল, এবং যেই সে প্রশ্ন করল, আমার পিতামাতা কোথায়, প্রিয়ার দৃষ্টিতে পুনরায় আতঙ্ক অবতীর্ণ হল। সে কম্পিত অঙ্গুলি দিয়ে প্ল্যাটফর্মের সেই অংশের দিকে নির্দেশ করল যেখানে দুজন বৃদ্ধ ব্যক্তি উপবিষ্ট ছিল। সেই ব্যক্তিরাই যাদের কাঁধে কোনো কালে অমিত খেলাধুলা করেছে, যাদের হাত ধরে সে হাঁটা শিখেছে। আজ সেই তার পিতামাতা ছিল, ছিন্ন পোশাকে নত কোমর, নির্জীব দৃষ্টি এবং সম্মুখে স্থাপিত ভিক্ষাপাত্র। অমিতের বক্ষে কোনো কিছু বিদীর্ণ হয়ে গেল। ৩ বছর পূর্বে যখন সে গৃহ ত্যাগ করেছে, তখন সে কল্পনাও করেনি যে ব্যবস্থার সাথে সংগ্রাম করতে সে প্রস্থান করেছে, সেই ব্যবস্থা এবং সম্পর্কের অপবিত্রতা তার পশ্চাতে তার সম্পূর্ণ পরিবারকে নিশ্চিহ্ন করে দেবে। তাকে ক্ষণেকে অমিতকে অনুভূতি হল যে কর্মকর্তা হওয়া তার বিজয় নয়, প্রকৃত সংঘর্ষ এখন আরম্ভ হবে। কারণ জিজ্ঞাসা কেবল এইটুকু নয় যে প্রিয়া কেন ভিক্ষা যাচ্ছানা করছে, জিজ্ঞাসা এটি যে তাকে এই অবস্থায় কে নিয়ে এসেছে এবং কেন। এবং এখন অমিত কি করবে? কারণ যে তার স্ত্রীকে পথে নিয়ে এসেছে সে তার মানবিকতাকে চ্যালেঞ্জ করেছে। অমিত বেঞ্চে উপবিষ্ট হয়ে তার মাতার কম্পমান হস্তগুলো পর্যবেক্ষণ করছিল, যাতে ভিক্ষাপাত্রটি এখনও আবদ্ধ ছিল। তার পিতার দৃষ্টি ভূমিতে নিবদ্ধ ছিল, যেন তাদের নিজস্ব জীবিত অস্তিত্বেও লজ্জা অনুভূত হচ্ছে। প্রিয়া নীরবে নিকটে উপবিষ্ট ছিল, তার অশ্রু শুষ্ক হয়ে গিয়েছিল, কিন্তু দৃষ্টিতে সঞ্চিত যন্ত্রণা কোনো শুষ্ক কূপের মতো অতল ছিল। অমিত গুরুগম্ভীর স্বরে বলল, এখন যা কিছু ঘটেছে এক একে বর্ণনা করো, আজ কোনো কিছু গোপন করো না। এটি শ্রবণ করে প্রিয়ার নিঃশ্বাস তীব্র হয়ে উঠল। সে বর্ণনা আরম্ভ করল, এবং যেমন যেমন শব্দগুলো বহির্গত হতে লাগল, অমিতের অভ্যন্তরীণ ব্যক্তিটি বিদীর্ণ হতে লাগল। প্রিয়া বলল যে যেদিন অমিত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য নগর ত্যাগ করেছে, সেদিন গৃহে সবকিছু স্বাভাবিক প্রতীয়মান হচ্ছিল, কিন্তু অভ্যন্তরে বিষাক্ততা বিস্তারিত হয়ে গিয়েছিল। অমিতের জ্যেষ্ঠ ভ্রাতা রাহুল এবং তার স্ত্রী নেহা যে বাহ্যিকভাবে ধর্মপরায়ণ এবং মধুরভাষী প্রতীয়মান হতো, প্রকৃতপক্ষে দীর্ঘকাল যাবৎ গৃহের সম্পদের ওপর লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে বসেছিল। অমিতের প্রস্থানের সাথে সাথে অবস্থান পরিবর্তিত হতে আরম্ভ করল। প্রথম দিকে পিতামাতাকে উপহাস করা শুরু হল, পরবর্তীতে প্রিয়াকে। নিত্যদিন বলা হতে লাগল যে অমিতের কোনো কিছু হবে না, সে অকৃতকার্য হয়ে যাবে, সে প্রত্যাবর্তন করে ভিক্ষা যাচনা করবে, এবং তুমিও আমাদের ওপর একটা বোঝা। প্রিয়া অসংখ্য সহ্য করেছে। এটি এজন্য নয় যে সে অশক্ত ছিল, বরং এজন্য যে সে অমিতের প্রস্তুতিতে প্রতিবন্ধক হতে চায়নি। সে নিত্য ভগবানের নিকট এটাই প্রার্থনা করত যে অমিত সফল হোক, চাই তার নিজস্ব জীবন বলিদান হয়ে যাক কেননা। কিন্তু এরই মধ্যবর্তী সময়ে রাহুল এবং নেহা কৌশল প্রয়োগ করল। তারা পিতামাতাকে প্ররোচিত করে সরকারি প্রকল্প এবং চিকিৎসার অজুহাতে তহসিল এবং ব্যাংকের চক্রাকারে ঘুরিয়ে নিল, দলিলে অঙ্গুষ্ঠাঙ্কিত করাল, এবং ক্রমশ সকল ভূমি, গৃহ এবং সঞ্চিত ধন নিজস্ব নামে স্থানান্তরিত করিয়ে নিল। যখন প্রিয়া প্রতিবাদ করল, তখন তাকে অশোভন শব্দাবলী বলা হলো, প্রহার করা হলো, এবং এক রাত্রিতে মধ্যরাত্রে গৃহ থেকে নির্বাসিত করা হলো। সেই রাত্রিতে বর্ষণ হচ্ছিল। প্রিয়ার নিকট না কোনো অর্থ ছিল, না মোবাইল যন্ত্র, না কোনো আশ্রয়। সে রেলওয়ে স্টেশন পর্যন্ত পদব্রজে গেল। সেখানে একটা কোণে উপবিষ্ট হয়ে সম্পূর্ণ রাত্রি ক্রন্দন করল। পরবর্তী দিবসে পিতামাতা তাকে অনুসন্ধান করে স্টেশনে উপস্থিত হল। তখন তাদের প্রকৃত সত্য অবগত হল যে তাদের সাথে কোনো প্রকার ছলনা ঘটেছে। যখন তারা রাহুলকে জিজ্ঞাসা করল, তাহলে সে সুস্পষ্টভাবে বলে দিল, এখন সকল কিছু আমার নামে, তোমরা ইচ্ছামতো যে কোনো স্থানে যাও। সেই দিবসে বৃদ্ধ পিতামাতা নিজস্ব সন্তানদের মধ্যে অপরিচিত দেখল। প্রিয়া আরও বর্ণনা করল যে প্রারম্ভিক পর্যায়ে তারা গ্রামের কয়েকজন আত্মীয়ের গৃহে আশ্রয় গ্রহণের প্রচেষ্টা করেছে, কিন্তু যেই যাত্রীদের অবগত হল যে সম্পদ তাদের নামে নয়, সকলে প্রবেশপথ রুদ্ধ করে দিল। অসহায়তায় স্টেশনটি তাদের আবাসস্থল হয়ে উঠল। প্রিয়া কখনো প্ল্যাটফর্মে ঝাড়ু দেয়া করত, কখনো চা বিক্রেতাদের পাত্র ধোয়া করত, কখনো ভিক্ষা যাচনা করত, এবং পিতামাতার ঔষধ এবং আহারের ব্যবস্থাপনা করত। সে অমিতকে অসংখ্যবার টেলিফোন করার প্রচেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবার হয় সংযোগলভ্য হয়নি অথবা যন্ত্রটি নিষ্ক্রিয় ছিল। ক্রমশ সে গ্রহণ করেছে যে সম্ভবত অমিত এখন ভিন্ন জগতে,
এবং তাকে নিজস্ব ভাগ্যের সাথে একাকী সংগ্রাম করতে হবে। প্রিয়া বর্ণনা করতে করতে স্থির হয়ে গেল, তার কণ্ঠ ভারাক্রান্ত হয়ে উঠল। অমিতের দৃষ্টি থেকে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল। সে প্রথমবার অনুভব করল যে কর্মকর্তা হওয়ার মূল্য কতটা গুরুতর। সে মাতার পদযুগলে মস্তক স্থাপন করল, পিতার হস্ত গ্রহণ করল এবং বলল, আমি অপরাধী। যদি আমি যথাসময় বিশ্বাস প্রদর্শন করতাম তাহলে তোমরা এই দিবস দেখতে পেতে না। মাতা কম্পিত হস্তে তার মস্তকে স্পর্শ করল এবং বলল, পুত্র, এখন তুমি প্রত্যাবর্তিত হয়েছ, এটিই আমাদের পক্ষে যথেষ্ট। সেই ক্ষণে অমিত অন্তরে অন্তরে প্রতিজ্ঞা করল যে যে তার পরিবারকে পথে স্থাপন করেছে তাকে এখন কেবল বিধি নয়, মানবিকতারও সম্মুখীন হতে হবে। কিন্তু সে এটিও নির্ধারণ করল যে প্রতিহিংসার পূর্বে সে নিজস্ব পরিবারকে পুনরায় সম্মানজনকভাবে প্রতিষ্ঠিত করবে, কারণ প্রকৃত বিজয় কুর্সিতে উপবিষ্ট হওয়ায় নয়, নিজস্ব জনদের উত্থানে নিহিত। প্ল্যাটফর্মে স্থিত অমিত এখন কেবল একজন কর্মকর্তা নয়, সে একটা পুত্র, একটা স্বামী এবং একটা পুত্র হয়ে উঠেছে, এবং এটিই তার সর্বাধিক শক্তি হয়ে উঠতে চলেছে। অমিত সেই প্ল্যাটফর্মে উপবিষ্ট হয়ে নির্ধারণ করল যে এখন একটি রাত্রিও তার পরিবার পথে নিদ্রা যাবে না, চাই তার জন্য তাকে নিজস্ব পোশাক খুলে কেননা পরিশ্রম করতে হোক। সে সর্বপ্রথম স্টেশনের বাহিরে একটা সরল হোটেলে সকলকে আহার করাল। মা তার হস্তকম্পিত ছিল, পিতা বারংবার চারপাশে দৃষ্টিপাত করছিল, যেন আশঙ্কা যে কোনো স্থান থেকে কেউ এসে পুনরায় সকল কিছু অপহরণ করবে না। প্রিয়া নীরব ছিল, তাকে এখনও বিশ্বাস হচ্ছে না যে যে স্বামীকে সে ৩ বছর যাবৎ কেবল স্মৃতিতে জীবিত রেখেছে সে আজ তার সম্মুখে উপবিষ্ট। আহার সমাপ্তির পর অমিত একটা অটোরিকশা থামাল এবং সকলকে নিয়ে নগরের একটা ক্ষুদ্র ধর্মশালায় নিয়ে গেল। সেখানে একটা কক্ষ গ্রহণ করল, মাতাকে শয্যায় শায়িত করল, পিতার পদযুগলে তৈল মর্দন করল এবং প্রিয়াকে বলল, এখন তুমি বিশ্রাম গ্রহণ করো, অবশিষ্ট সকল আমি পরিচালনা করব। কিন্তু বিশ্রাম কে লাভ করবে যখন অতীত ৩ বছর দৃষ্টিপথে ঘুরপাক খাচ্ছে? রাত্রি যাপন করে অমিত নিদ্রা লাভ করতে পারল না, তাকে বারংবার রাহুল এবং নেহার মুখমণ্ডল দৃশ্যমান হচ্ছিল। কিন্তু সে নিজেকে সংযত করল, কারণ সে অবগত যে ক্রোধে গৃহীত সিদ্ধান্ত প্রায়শই সম্পূর্ণ সত্যকে বিধ্বস্ত করে দেয়। প্রভাত হতেই সে নিজস্ব নিয়োগের দলিল বের করল। নির্দেশ ছিল যে আগামী সপ্তাহে তাকে জেলায় যোগদান করতে হবে। সে ইচ্ছা করলে সেই ক্ষমতার প্রয়োগ করতে পারত, মামলা নথিভুক্ত করাতে পারত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রেরণ করতে পারত। কিন্তু সে প্রথমে সত্যকে সম্পূর্ণরূপে অবগত হওয়া অপরিহার্য মনে করল। সে নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে প্রাচীন দলিলগুলো বের করল, ভূমির নথি, নিবন্ধন, ব্যাংক লেনদেন, সকল কিছু। এবং যেমন যেমন পৃষ্ঠা উল্টাতে লাগল, স্পষ্ট হতে লাগল যে সকল কিছু অত্যন্ত চাতুর্যপূর্ণভাবে সম্পাদিত হয়েছে। দলিলে পিতামাতার অঙ্গুষ্ঠ ছিল, কিন্তু তাদেরকে অন্য কিছু বলা হয়েছিল। বিধির ভাষায় এটি ছলনা ছিল, কিন্তু এটিকে সপ্রমাণ করার জন্য সময়কাল এবং সাক্ষ্য প্রয়োজন ছিল। অমিত অবগত যে বিধি দীর্ঘ দৌড় এবং এর মধ্যবর্তী সময় তার পরিবার পুনরায় অশক্ত হয়ে উঠতে পারে না। তাই সে নির্ধারণ করল যে বর্তমানে সে রাহুলের সাথে সংঘাত করবে না, বরং প্রথমে নিজস্ব জনদের বলিষ্ঠ করবে। সেই দিবসে সে প্রিয়ার সাথে উপবিষ্ট হয়ে আলোচনা করল। দীর্ঘক্ষণ নীরবতা বিরাজ করল। পরবর্তীতে অমিত বলল, তুমি আমাকে কোনো কালে অসত্য মনে করনি, এজন্য আমি কৃতজ্ঞ। প্রিয়া সামান্য হাসির সাথে বলল, কৃতজ্ঞতা নয়, এটি আমার আস্থা ছিল। সেই একটি বাক্য অমিতকে অন্তর পর্যন্ত বিচলিত করল। সে প্রিয়াকে জিজ্ঞাসা করল যে সে কি সম্পাদন করতে ইচ্ছুক। প্রিয়া বলল, আমাকে ভিক্ষা প্রয়োজন নয়, আমাকে কর্ম প্রয়োজন। অমিতকে প্রতীয়মান হল যেন কেউ তার অন্তরে দীপ্তি প্রজ্বলিত করেছে। সে অবিলম্বে নগরের একটা প্রাচীন পরিচিতের সাথে আলোচনা করল, যে স্টেশনের নিকটে খাবারের দোকান পরিচালনা করে। সেখানে প্রিয়াকে কর্ম প্রদান করাল। মাতাকে নিকটবর্তী সরকারি চিকিৎসালয়ে প্রদর্শন করাল। পিতার জন্য অবসর ভাতার পদ্ধতি পুনরারম্ভ করাল। ক্রমশ অবস্থান নিয়ন্ত্রিত হতে লাগল, কিন্তু অমিত অবগত যে এটি কেবল প্রারম্ভ। তাকে সেই ব্যবস্থাকেও সংশোধিত করতে হবে যা তার পরিবারের অনুরূপ হাজারো পরিবারকে বিধ্বস্ত করেছে। এক সান্ধ্যকালে যখন সকলে নিদ্রিত, অমিত ধর্মশালার ছাদে স্থিত হয়ে নভমণ্ডল পর্যবেক্ষণ করছিল। তাকে অনুভূতি হল যে প্রকৃত পরীক্ষণ এখন আরম্ভ হবে, কারণ যখন ব্যক্তি উচ্চতায় আরোহণ করে তো সর্বপ্রথম নিজস্ব জনেরাই প্রস্তর নিক্ষেপ করে, এবং সেই প্রস্তর এখন তাকে সহ্য করতে হবে। কিন্তু এবার সে একাকী নয়, তার সাথে তার স্ত্রী উপস্থিত, তার পিতামাতা উপস্থিত,
এবং তার নিকট এখন কেবল স্বপ্ন নয়, দায়বদ্ধতাও উপস্থিত। সে অন্তরে বলল, যা অপহৃত হয়েছে সেটি বিধি থেকে প্রত্যাবর্তিত হবে, কিন্তু যা বিধীর্ণ হয়েছে সেটিকে আমি পরিশ্রমের মাধ্যমে যুক্ত করব। এবং সেই প্রতিজ্ঞার সাথে অমিত নিজস্ব জীবনের সর্বাধিক কঠিন সংগ্রামের জন্য নিজেকে প্রস্তুত করল। জেলায় যোগদানের দিবস অমিতের জীবনের সর্বাধিক বিস্ময়কর দিবস ছিল, কারণ যে আসন লাভের জন্য সে ৩ বছর ব্যয় করেছে, সেই আসনে উপবিষ্ট হতেই তাকে শান্তি নয়, বরং একটা বিস্ময়কর ভার অনুভূত হচ্ছিল। দলিলের সারি, কর্মীদের অভিবাদন, কক্ষের শীতল বায়ু এবং প্রাচীরে স্থাপিত সংবিধানের প্রতি তাকে বারংবার স্মরণ করাচ্ছিল যে এখন সে কেবল অমিত নয়, এখন সে দায়িত্বশীল কর্মকর্তা হয়ে উঠেছে। কিন্তু তার মস্তিষ্কে বারংবার সেই প্ল্যাটফর্ম ঘুরপাক খাচ্ছে, সেই পাত্র, সেই ছিন্ন চাদর এবং সেই নির্জীব দৃষ্টি। সে প্রথম দিবসেই নির্ধারণ করল যে সে নিজস্ব পরিচয় গোপন রাখবে। রাহুল এবং নেহাকে এখনও এটি অবগত হওয়া উচিত নয় যে সে কর্মকর্তা হয়ে উঠেছে, কারণ সে ইচ্ছুক যে সত্য স্বয়ং তাদের বিরুদ্ধে প্রমাণ দেয়। সে রাজস্ব বিভাগের প্রাচীন দলিলগুলো বের করালো, গ্রামের নথি আহ্বান করল এবং ক্রমশ একটা নকশা সুস্পষ্ট হতে লাগল। সেই আইনজ্ঞ, সেই মধ্যস্থতাকারী, সেই তহসিল কর্মী, যাদের মাধ্যমে কেবল তার পিতামাতাই নয় বরং কয়েক ডজন বৃদ্ধের ভূমি অপহৃত হয়েছে। অমিত সরাসরি কার্যকরী হওয়ার পরিবর্তে প্রথমে সাক্ষ্য সংগ্রহ আরম্ভ করল। সে গোপনে অভিযোগ নথিভুক্ত করাল, বৃদ্ধদের থেকে বিবৃতি গ্রহণ করল, চিকিৎসা প্রতিবেদন সংযুক্ত করল, যে অঙ্গুষ্ঠ স্থাপনের সময় তাদের মানসিক অবস্থান কী ছিল। প্রত্যেক যোগসূত্র যুক্ত করতে লাগল। অন্যদিকে প্রিয়া স্টেশনের খাবারের দোকানে কর্মরত হয়ে পুনরায় জীবনধারা শিক্ষা লাভ করছিল। সে এখনও সরল পোশাকে অবস্থান করত, কিন্তু তার দৃষ্টিতে আতঙ্কের স্থলে আত্মমর্যাদা প্রত্যাবর্তিত হতে লাগল। মাতার ঔষধের প্রভাব প্রকাশিত হতে লাগল। পিতার অবসর ভাতার প্রথম অংশ যখন হিসাবে প্রবেশ করল, তাহলে তারা কম্পিত হস্তে অমিতের ললাট চুম্বন করল। কিন্তু এই সকলের মধ্যবর্তী সময়ে অমিত অবগত যে প্রকৃত ঝড়বৃষ্টি এখনও অবশিষ্ট। এক দিবস সান্ধ্যকালে সংবাদলভ্য হল যে রাহুল এবং নেহা গ্রামে প্রত্যাবর্তিত হয়েছে এবং ভূমি বিক্রয়ের কৌশলে নিযুক্ত। অমিতের উষ্ঠে একটা শীতল হাস্য প্রকাশিত হল। সেই রাত্রিতে তহসিলে অভিযান চালায়নি, বরং পরবর্তী দিবসে নিয়মানুসারে অনুসন্ধানের নির্দেশ প্রদান করল। সূচনাপত্র বের করালো, নিবন্ধন স্থগিত করা হলো, ব্যাংক হিসাব সিলমোহরিত হল। রাহুল এবং নেহাকে প্রথমবার অনুভূতি হল যে ব্যবস্থাকে তারা বছরান্তর ক্রয় করে এসেছে, সেই ব্যবস্থা এখন তাদের কণ্ঠের কাঁটা হয়ে উঠবে। তারা দৌড়াদৌড়ি করে তহসিলে উপস্থিত হল, কিন্তু সেখানে তাদের কেবল তারিখ লভ্য হল। আতঙ্ক প্রথমবার তাদের দৃষ্টিতে অবতীর্ণ হল। তাদের এখনও অবগত নয় যে এই সকল কার নির্দেশে ঘটছে। অন্যদিকে অমিত গৃহে কাউকে কোনো কিছু অবহিত করেনি। সে ইচ্ছুক নয় যে প্রতিহিংসার জ্বালা তার নিজস্বজনদের শান্তিকে দহন করে। সে ইচ্ছুক যে যখন সত্য প্রকাশিত হবে তাহলে মানবিকতা বিজয়ী হয়ে আসবে। এক রাত্রিতে প্রিয়া তাকে জিজ্ঞাসা করল, যদি তাদের দণ্ড লভ্য হয় তাহলে কি তোমাকে শান্তিলভ্য হবে? অমিত কিছুক্ষণ নীরব রইল, পরবর্তীতে বলল, শান্তি তখন লভ্য হবে যখন কোনো অন্য প্রিয়া প্ল্যাটফর্মে উপবিষ্ট হবে না। সেই রাত্রিতে অমিতকে প্রথমবার শান্তিপূর্ণ নিদ্রা এল, কারণ সে অবগত হয়েছে যে সে কেবল নিজস্ব পরিবারের জন্য নয়, বরং সেই সকল বিধীর্ণ ব্যক্তিদের জন্য সংগ্রাম করছে যাদের স্বর কোনো কালে দলিলে দমিত হয়। এবং এখন সময়কাল আসছে সেই দিবসের, যখন রাহুল এবং নেহাকে অবগত হবে যে যাকে তারা কোনো কালে অকর্মণ্য মনে করে গৃহ থেকে নির্বাসিত করেছে, সেই আজ তাদের কর্মফলের লেখা রচনা করছে। অনুসন্ধানের তাপ যেমন যেমন তীব্রতর হতে লাগল, তেমন তেমন রাহুল এবং নেহার নিদ্রা উড়ে যেতে লাগল। যে গ্রামে তারা কোনো কালে প্রভুর মতো বিচরণ করত, সেখানে এখন যাত্রীরা তাদের থেকে দৃষ্টি অপসারিত করতে লাগল। তহসিলের চক্রাকার, আইনজ্ঞদের প্রতিদান, ব্যাংকের রুদ্ধ হিসাব এবং নিত্যবর্ধিত আতঙ্ক তাদের মুখমণ্ডলে সুস্পষ্ট প্রকাশিত হতে লাগল। তাদের অনুধাবন হচ্ছে না যে অকস্মাৎ ব্যবস্থা এতটা কঠোর কিভাবে হয়ে উঠল। যে কর্মীকে কোনো কালে একটি ইঙ্গিতে কর্ম সম্পাদিত হতো, সেই এখন দলিল অগ্রসর করা থেকে প্রত্যাখ্যান করছে। এক দিবসে তহসিলে জিজ্ঞাসাবাদের সময় যখন একজন বৃদ্ধা নারী উচ্চস্বরে ক্রন্দন করতে লাগল এবং বলল যে তার অঙ্গুষ্ঠ ছলনায় স্থাপিত হয়েছে, তাহলে নেহার মুখমণ্ডল বিবর্ণ হয়ে উঠল।
তাকে প্রথমবার অনুভূতি হল যে বৃদ্ধ পিতামাতাকে সে বোঝা মনে করেছে সেই আজ তার সর্বাধিক সাক্ষ্য হয়ে উঠেছে। অন্যদিকে অমিত নিত্য অফিস থেকে প্রত্যাবর্তন করে সরাসরি স্টেশনের খাবারের দোকানে উপস্থিত হতো। প্রিয়াকে পর্যবেক্ষণ করত যে এখনও নিরহংকারে কর্মসম্পাদন করছে, কিন্তু তার মুখমণ্ডলে একটা বিস্ময়কর শান্তি বিরাজ করছে, যেন সে যন্ত্রণাকে নিজস্ব শিক্ষক হিসেবে গ্রহণ করেছে। এক সান্ধ্যকালে যখন খাবারের দোকান সমাপ্তির পর দুজনে যুগপৎ উপবিষ্ট ছিল, প্রিয়া বলল, যদি সকল কিছু প্রত্যাবর্তিত হয় তাহলে কি সেই দিবসগুলো প্রত্যাবর্তিত হবে? অমিত গভীর নিঃশ্বাস গ্রহণ করে প্রত্যুত্তর দিল, না, কিন্তু আগামী দিবসগুলো কোনো অন্যের জন্য নষ্ট হতে দেব না। সেই রাত্রিতে রাহুল এবং নেহাকে সূচনাপত্র লভ্য হল যে আগামী সপ্তাহে বিশেষ অনুসন্ধান সমিতির সম্মুখে উপস্থিত হতে হবে। উদ্বেগে তারা গ্রাম থেকে গ্রামে দৌড়াল, প্রাচীন মধ্যস্থতাকারীদের সাথে মিলিত হল, কিন্তু প্রত্যেক প্রবেশপথ রুদ্ধলভ্য হল। অর্থ সমাপ্ত হয়ে গিয়েছে এবং আস্থা তার থেকেও পূর্বে। যে দিবসে তারা সমিতির সম্মুখে উপস্থিত হল, সেই দিবসে অমিত প্রথমবার সরকারিভাবে সেই দলিলে স্বাক্ষর করল যাতে তার পিতামাতার ভূমির উল্লেখ ছিল। কিন্তু সে নিজেকে পৃথক রাখল, কারণ সে ইচ্ছুক নয় যে কেউ বলে যে সে পদের অপব্যবহার করেছে। শুনানির সময় যখন সাক্ষ্য প্রকাশিত হল, চিকিৎসা প্রতিবেদন, বৃদ্ধদের বিবৃতি এবং ব্যাংক লেনদেন, তাহলে রাহুলের স্বর কম্পিত হতে লাগল। নেহার দৃষ্টি থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল, কিন্তু এই অশ্রু অনুতাপের নয়, যন্ত্রণার ছিল। নির্ণয় এলো যে সম্পদের বিক্রয় এবং স্থানান্তর অবৈধ এবং মামলা বিচারালয়ে প্রেরিত হবে। সেই দিবসে বাহিরে প্রস্থান করতে রাহুল প্রথমবার নিজেকে অত্যন্ত ক্ষুদ্র অনুভব করল। তাকে স্মরণ হল যে কিভাবে সে নিজস্ব পিতামাতাকে ধাক্কা প্রদান করে গৃহ থেকে নির্বাসিত করেছে। সেই সান্ধ্যকালে যখন অমিত গৃহে প্রত্যাবর্তিত হয়ে পিতামাতাকে এই সংবাদ প্রদান করল যে এখন সত্য প্রকাশিত হচ্ছে, মাতা কেবল এটুকু বলল, পুত্র, আমাদের ভূমি প্রয়োজন নয়, আমাদের মর্যাদা প্রয়োজন। এটি শ্রবণ করে অমিতের দৃষ্টি অশ্রু সজল হয়ে উঠল। তাকে অনুধাবিত হল যে সংগ্রাম কেবল দলিলের নয়, এটি সংগ্রাম বিদীর্ণ আত্মমর্যাদা প্রত্যাবর্তনের, এবং এই সংগ্রামে তার স্ত্রী প্রিয়া কোনো অভিযোগ ছাড়াই তার সাথে স্থিত ছিল। যেমন প্রত্যেক অন্ধকারে একটা প্রদীপ নীরবে প্রজ্বলিত হয়। এখন কাহিনীটি সেই বাঁকে ছিল যেখানে নির্ণয় কেবল বিচারালয়ে নয়, অন্তরেও হওয়া অবশিষ্ট ছিল। বিচারালয়ের তারিখ আরম্ভ হতেই রাহুল এবং নেহার জীবন সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে গেল। যে হস্তে কোনোকালে ভূমির দলিলের পুরুস্তূপ থাকত, এখন সেই হস্তে আইনজ্ঞদের প্রাপ্তিপত্র এবং ঋণের দলিল ছিল। গ্রামে তাদের মর্যাদা মৃত্তিকায় মিশ্রিত হয়ে গিয়েছে। আত্মীয় যারা কোনোকালে তাদের গৃহে চা পান করতে আসত, এখন পথ পরিবর্তন করে। অনুসন্ধানে যেমন যেমন স্তর উন্মোচিত হতে লাগল, তেমন তেমন সুস্পষ্ট হতে লাগল যে তারা কেবল অমিতের পিতামাতাই নয়, বরং অসংখ্য বৃদ্ধকে একই পদ্ধতিতে প্রতারিত করেছে। বিচারালয় অন্তর্বর্তী নির্দেশে সকল সম্পদের বিক্রয়ের উপর প্রতিবন্ধকতা আরোপ করল এবং ব্যাংক হিসেবের কঠোর তত্ত্বাবধান আরম্ভ হল। এরই মধ্যবর্তী সময়ে রাহুলকে অবগত হল যে শ্বশুরালয়ের আশ্রয়ে সে সকল কিছু ত্যাগ করে গিয়েছিল, সেখানেও এখন তাকে বোঝা হিসেবে বিবেচিত হচ্ছে। যখন অর্থ সমাপ্ত হয়, তাহলে সম্পর্কের প্রকৃত রূপ প্রকাশিত হয়। এক রাত্রিতে শ্বশুরালয়েই তাকে এবং নেহাকে সুস্পষ্ট ভাষায় বলে দেওয়া হল যে এখন এখানে অধিক দিবস অবস্থান করতে পারবে না। যে গৃহে কোনোকালে তাদের অভ্যর্থনা করা হয়েছিল, সেই গৃহ থেকে তাদের অবজ্ঞার সাথে বহির্গত করা হল। অন্যদিকে অমিত এবং প্রিয়ার জীবনে ক্রমশ স্থায়িত্ব প্রত্যাবর্তিত হতে লাগল। অমিত প্রিয়াকে খাবারের দোকানের কর্মত্যাগ করিয়ে স্বনির্ভর সংগঠনের সাথে যুক্ত করল, যেখানে সে সেলাই কর্ম এবং ক্ষুদ্রকর্ম শিক্ষা লাভ করতে লাগল। মাতা এখন পূর্বের তুলনায় সুস্থতর অবস্থান করতে লাগল এবং পিতা পাড়ার শিশুদের সান্ধ্যকালে শিক্ষাদান করতে লাগল। অমিতকে প্রথমবার প্রতীয়মান হল যে তার পরিবার পুনরায় সজীব হচ্ছে, কিন্তু সর্বাধিক পরিবর্তন প্রিয়ার অভ্যন্তরে ঘটেছে। যে প্ল্যাটফর্মের শীতলতা, অনাহার এবং অবজ্ঞা সহ্য করেছে, সে এখন অন্যদের সহায়তা প্রদান শিক্ষা লাভ করেছে। সি স্টেশনে বিচরণশীল কয়েকজন নারীর সহায়তা করতে লাগল, তাদের কর্মপ্রদানের প্রচেষ্টা করতে লাগল। অমিত যখন এ সকল পর্যবেক্ষণ করত, তাহলে তার বক্ষ গৌরবে পরিপূর্ণ হয়ে উঠত। তাকে অনুভূতি হতো যে নারীকে সমাজ অশক্ত মনে করেছে, সেই প্রকৃতপক্ষে তার সর্বাধিক শক্তি। অন্যদিকে রাহুল এবং নেহা প্রবেশপথ থেকে প্রবেশপথে বিচরণ করছে, কখনো কোনো খাবারের স্থানে কর্মযাত্রা করতে, কখনো কোনো সংগ্রহস্থলে, কিন্তু তাদের অহংকার তাদের কোনো স্থানে স্থিতিশীল হতে দেয় না।
এক দিবসে অনাহার এবং তৃষ্ণায় বিচরণ করে তারা সেই রেলওয়ে স্টেশনের নিকটে উপস্থিত হল যেখানে কোনোকালে প্রিয়া ভিক্ষা যাত্রা করত। সেখানে উপবিষ্ট হয়ে রাহুল উচ্চস্বরে ক্রন্দন করতে লাগল এবং বলল যে আমরা লোভে সকল কিছু বিনষ্ট করেছি। স্ত্রী নীরবে উপবিষ্ট রইল, কারণ এখন উচ্চারণের জন্য কোনো কিছু অবশিষ্ট নেই। সময়কাল যেন দুটা পরিবারকে দুটা পৃথক পৃথক পথে স্থাপন করেছে। একদিকে সেই ব্যক্তিরা ছিল যারা যন্ত্রণা থেকে শিক্ষা গ্রহণ করেছে, এবং অন্যদিকে তারা যারা ভ্রান্তি অনুধাবন করেও অনুতাপের ভারের তলে নিপীড়িত হয়ে গিয়েছে। এবং এখন কাহিনীটি তার চূড়ান্ত বাঁকে অগ্রসর হচ্ছে, যেখানে নির্ণয় কেবল বিচারালয়ের নয় বরং অন্তরেরও হওয়া অবশিষ্ট ছিল, যেখানে অমিতকে নির্ধারণ করতে হবে যে ন্যায় বিচার এবং দয়ার মধ্যে সমতা কিভাবে স্থাপন করা যায়। চূড়ান্ত নির্ণয় যে দিবসে আসবে সেই দিবসে বিচারালয়ে একটা বিস্ময়কর নীরবতা বিরাজ করছিল, যেন সকলে অবগত যে এই নির্ণয় কেবল ভূমি সম্পত্তির নয় বরং মানবিকতারও হবে। বিচারক যখন নির্দেশ পাঠ করতে আরম্ভ করল, তাহলে রাহুল এবং নেহার নিঃশ্বাস স্থির হয়ে গেল। বিচারালয় সুস্পষ্টভাবে বলল যে বৃদ্ধদের থেকে ছলনায় সম্পাদিত নিবন্ধন অবৈধ। সকল সম্পদ মূল মালিক অর্থাৎ অমিতের পিতামাতার নামে পুনরুদ্ধারিত হচ্ছে। সাথে রাহুল এবং নেহার উপর দণ্ডমূল্য এবং সমাজসেবার শাস্তি আরোপিত হচ্ছে। এটি শ্রবণ করে অমিতের মাতার দৃষ্টি থেকে অশ্রু নির্গত হল, কিন্তু এই অশ্রু আনন্দের নয় বরং মুক্তির ছিল। পিতা অমিতের হস্ত দৃঢ়ভাবে আঁকড়ে ধরল, যেন বলছে, পুত্র, তুমি আমাদের পুনরায় মানসিক রূপ দিয়েছ। রাহুল সেখানে স্থিত হয়ে মস্তক নত করে কম্পিত ছিল। নেহার অবস্থান আরও দুর্বিষহ ছিল। তাকে প্রথমবার অনুভূতি হল যে লোভের সমাপ্তি কেবল শূন্য হস্ত নয় বরং শূন্য অন্তর হয়। নির্ণয় শ্রবণের পর যখন সকলে বাহিরে নির্গত হল, তাহলে রাহুল কম্পিত পদক্ষেপে অমিতের নিকটে এসে বলল, ভ্রাতা, আমরা অত্যন্ত মহাপাপ সম্পাদন করেছি। যদি সম্ভবপর হয় তাহলে আমাদের ক্ষমা প্রদান করো। অমিত কয়েকক্ষণ নীরব রইল। তার অভ্যন্তরে বছরান্তর যন্ত্রণা, অবজ্ঞা এবং ক্রোধ যুগপৎ উত্থিত হচ্ছে। কিন্তু তখন তার দৃষ্টি প্রিয়ার উপর পতিত হল, যে নীরবে স্থিত হয়ে সকল কিছু পর্যবেক্ষণ করছে। সেই প্রিয়া যে প্ল্যাটফর্মে ভিক্ষা যাত্রা করেছে, যে অবজ্ঞা সহ্য করেছে, যে তথাপি কোনো ব্যক্তির জন্য বিষ সঞ্চিত করেনি। অমিত গভীর নিঃশ্বাস গ্রহণ করল এবং বলল, ক্ষমা প্রদান সরল নয়, কিন্তু অগ্রসর হওয়া অপরিহার্য হয়। সে নিজস্ব পিতামাতার দিকে দৃষ্টিপাত করল। মাতা দৃষ্টি ইঙ্গিত করল। পিতা মৃদুস্বরে বলল, মুক্ত করে দে পুত্র, যা ঘটার ঘটে গিয়েছে। অমিত বিচারালয়ের নির্দেশ অনুসারে সম্পদ নিজস্ব পিতামাতার নামেই রক্ষিত করল। নিজে 1 ইঞ্চি ভূমিও নিজস্ব নামে স্থানান্তরিত করাল না, বরং সেই ভূমিকে একটা ক্ষুদ্র বৃদ্ধাবাস এবং নারী সহায়তা কেন্দ্র নির্মাণের প্রস্তাব উপস্থাপন করল, যাতে কোনো অন্য বৃদ্ধ অথবা কোনো অন্য প্রিয়া পথে না আসে। রাহুল এবং নিহাকে সেই কেন্দ্রে সেবা প্রদানের কর্ম প্রদান করা হল। ব্যতীত পদমর্যাদা, ব্যতীত অহংকার, কেবল কর্ম। প্রারম্ভিক পর্যায়ে তাদের এটি শাস্তির মতো প্রতীয়মান হল, কিন্তু ক্রমশ তাদের অনুধাবিত হতে লাগল যে সেবাই প্রকৃত প্রায়শ্চিত্ত। সময়কাল অতিক্রান্ত হতে লাগল। অমিত নিজস্ব পদে সততার সাথে কর্ম সম্পাদন করতে থাকল। প্রিয়া নারী সহায়তা কেন্দ্রের দায়িত্ব পরিচালনা করতে লাগল। সেই প্রিয়া, যাকে কোনোকালে সমাজ অসহায় মনে করেছে, আজ অসংখ্য নারীর জন্য আশার আলো হয়ে উঠেছে। পিতামাতা এখন মর্যাদা সম্পন্নভাবে সেই গৃহে বাস করেন যাকে তারা কোনোকালে বিনষ্ট করেছে। এক সান্ধ্যকালে অমিত এবং প্রিয়া সেই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে স্থিত ছিল, যেখান থেকে কাহিনী আরম্ভ হয়েছে। আজ সেখানে না পাত্র ছিল, না অশ্রু, কেবল হস্তে চায়ের পাত্র ছিল এবং দৃষ্টিতে শান্তি। প্রিয়া হাস্যোজ্জ্বল হয়ে বলল, যদি সেই দিবসগুলো না আসত তাহলে সম্ভবত আমরা এই মানসিক রূপ লাভ করতে পারতাম না। অমিত প্রত্যুত্তর দিল, এবং যদি তুমি সঙ্গী না হতে তাহলে আমি কর্মকর্তা হয়েও শূন্যতায় ভরা থাকতাম। রেলগাড়ির সিটি বাজল, যাত্রীরা আগমন প্রস্থান করতে থাকল, জীবনধারা চলমান রইল। কিন্তু সেই প্ল্যাটফর্ম একটা বিষয় সর্বকালের জন্য শিক্ষা দিয়েছে, যে পদমর্যাদা বৃহত্তর করে না, অর্থ বৃহত্তর করে না, ব্যক্তিকে বৃহত্তর করে তার চরিত্র। এবং যে নারী ভিক্ষাতেও মর্যাদা রক্ষা করে সেই প্রকৃত লক্ষ্মী হয়। সঙ্গীরা, এটিই এই কাহিনীর সত্য, যে সম্পর্ক যদি লোভ থেকে বিদীর্ণ হয় তাহলে কর্মফল তাদের যুক্ত করতে জানে, এবং যদি ব্যক্তি সঠিক পথে স্থিত হয় তাহলে বিলম্বিত হলেও ন্যায় বিচার অবশ্যই লভ্য হয়। এটিই কাহিনী ছিল। স্বামী 3 বছর পর কর্মকর্তা হয়ে প্রত্যাবর্তিত হল তো দেখল যে তার স্ত্রী রেলওয়ে প্ল্যাটফর্মে ভিক্ষা যাচনা করছে। এই কাহিনীর লক্ষ্য কাউকে আহত করা নয়, বরং এটি স্মরণ করানো যে নিজস্ব জনদের মূল্য যথাসময়ে অনুধাবন করো, কারণ যখন প্ল্যাটফর্মে পাত্র হস্তে আসে তখন অত্যন্ত বিলম্বিত হয়ে যায়। তো সঙ্গীরা, এটি ছিল আমাদের আজকের অভিনব কাহিনী। তোমাদের এই কাহিনী কেমন প্রতীয়মান হল
আমাদের মন্তব্য করে অবশ্যই অবহিত করো। যদি কাহিনী তোমাদের সামান্যতম পছন্দসই হয়েছে তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওকে লাইক প্রদান করো। মিলিত হব পুনরায় একটা অভিনব এবং আকর্ষণীয় কাহিনীর সাথে। ততক্ষণের জন্য কৃতজ্ঞতা।